হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, প্রত্যেক দিন আমি এভাবেই দুপুরে রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করে থাকি। আমার তো ডাইনিং টেবিলটা তোমরা তো জানোই যে মামাম ওইটাতেই পড়াশুনো করে, তাই খাওয়া দাওয়াটা দুপুরে কি রাত্রিবেলাতে আমরা ওই ঘরে মেঝেতে বসেই খাই। আজকে রান্নাঘরের এই ক্লিনিংয়ের ভিডিওটা করব বলে দুপুরে রান্নাবান্নার পরে খাবার দাবারগুলোকে ঘরে মেঝেতে রেখে দিয়ে এসেছি, যাতে কাউন্টার টপটা পুরো খালি পেয়ে যাই। তারপরেই রান্নাঘরটা পরিষ্কার করছি। প্রত্যেক দিন এই সাইডটা আমি আগে আমার ওই বানানো সলিউশনটা স্প্রে করে ওয়ালটা কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর মাইক্রোওভেন যে টুলটার ওপরে আছে সেই টুলের নিচটাও কিন্তু ভীষণ ভালো করে পরিষ্কার করি, কারণ এরকম কোনা কোনাতেই কিন্তু আরশোলা, পোকা মাকড়, টিকটিকি এইসব থাকে। তাই জন্য প্রত্যেক দিন দুবেলা আমি ওই সলিউশনটা স্প্রে করে জায়গাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি। রান্নাবান্নার পরে যেটুকুনি বাসন ডিশওয়াশারে দেবার ছিল সেগুলো ডিশওয়াশারে ভরে দিয়ে এসেছি। আর এই কড়াইটা আমি একটু মেজে নিলাম, কারণ তেমন বেশি নোংরা হয়নি। আর একটা যে কড়াই ছিল সেটা ডিশওয়াশারে দেয়া রয়েছে। আর কয়েকটা খুন্তি, হাতা আজকে একটুখানি বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য সব কটা আর ডিশওয়াশারে দিইনি, কিছুটা রেখে দিয়েছি বাইরে, সেগুলো হাতে মেজে ঘষে নিলাম। তাছাড়া ছিল গ্যাসের স্ট্যান্ড দুটো আর তাওয়াটা। চাকি বেলনিটা সকালবেলা রুটি করার পরেই ওই মেজে ঘষে ছাদে রেলিংয়ে দিয়ে দিয়েছিলাম, সেটাও শুকিয়ে গেছে, আমি জায়গায় গুছিয়ে তুলে দিয়েছি। কিন্তু তাওয়াটা তখন আর মাজিনি, ছিলই, এই এখন রান্নাবান্নার শেষে মেজে নিলাম। এখন ওই সকাল 11:15 মতো বাজে। এখন তো সকালই রান্নাবান্না করি। আজকে বৃহস্পতিবার, দুপুরে নিরামিষ রান্না করেছি। ডাল, আলু পোস্ত, পেঁপে সিদ্ধ, আর ওই ডালের পাশে খাবার জন্য আলু সিদ্ধ ভাতের মধ্যেই দেয়া রয়েছে। রান্নাঘরের সিঙ্কটা যদি ভর্তি থাকে তাহলে কিন্তু কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হয়। আমি কাজের ফাঁকে ফাঁকে টুকটাক যদি হালকা পাতলা কিছু বাসন থাকে আমি সব সময়তে ওটা মেজে ঘষে পরিষ্কার করে নিই। আর রান্নার শেষে বাকি বাসনটুকু ডিশওয়াশারে ভরে দিয়ে আর যেটুকুনি যা আমার রাত্রিবেলায় দরকার হতে পারে বা বিকালবেলাতে লাগতে পারে সেগুলো ওই দুপুরে রান্নাবান্নার শেষে মেজে পরিষ্কার করে নিই। এই যে যেমন এখন করে নিচ্ছি। গ্যাসের স্ট্যান্ড দুটো তো প্রত্যেক দিনই মাজি, আর দুটো কড়াই একদম ডিশওয়াশারে দিয়ে দেবো। রাত্রিবেলায় যদি দরকার পড়ে তখন একটু অসুবিধা হয়ে যাবে, তাই জন্য যে কড়াইটা অল্প ময়লা ছিল সেটা আমি হাতে মেজে নিলাম, আর বেশি অপরিষ্কার যেটা হয়েছিল সেটা আমি ডিশওয়াশারে দিয়ে দিয়েছি। এই মাজা বাসনগুলো একটা কাঁচা ধোয়া পরিষ্কার শুকনো কাপড়ের ওপরে উপুড় করে দিলাম। আর এই মাজা বাসনগুলো জল ঝরাতে রাখবার জন্যেই কিন্তু কাউন্টার টপের এপাশের অংশটা আমি আগে মুছে পরিষ্কার করে নিই। সাধারণত 3-4 বারে আমি রান্নাঘরের কাউন্টার টপটা পরিষ্কার করি। আমার রান্নাঘরটা এল শেপের, আর যেহেতু জায়গাটা খুবই ছোট, জিনিসপত্রগুলো যে পরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও রেখে যে কাউন্টার টপটা ক্লিন করব তেমন কোনো সুবিধা নেই। জিনিসপত্রগুলোকে শিফট করে করে আমার কাউন্টার টপ পরিষ্কার করতে লাগে, তাই একবারে কখনোই হয় না। পার্ট বাই পার্ট আমি কিচেনের কাউন্টার টপটা পরিষ্কার করি। এই মুহূর্তে আমি গ্যাসের ওভেন আর তার ব্যাক সাইডের ওয়ালটা ক্লিন করে নিচ্ছি। সলিউশনটা স্প্রে করে ক্লিন করি বলে সাথে সাথে কিন্তু ওই তেল চটচটে ভাবটা সুন্দরভাবে উঠে যায়। ভিনিগার যেহেতু আছে সলিউশনটার মধ্যে, ভিনিগার কিন্তু ওই তেলের একটা চটচটে ভাবকে ইনস্ট্যান্ট ক্লিন করতে সাহায্য করে। প্রত্যেক দিন রান্নাবান্নার শেষে রান্নায় ব্যবহার হয় যে সমস্ত কন্টেনারগুলো আছে, যেমন মশলার পাত্র, লবণের কন্টেনার, দুটো তেলের কন্টেনার, সব কিন্তু আমি এই সলিউশনটা স্প্রে করে একটা শুকনো কাপড় দিয়ে সমস্ত জিনিস পরিষ্কার করে নিই। এমনিতে কোনো কন্টেনারে কোনো জিনিস যদি খালি হয়ে যায় তখন আমি কন্টেনারটা মেজে ঘষে শুকিয়ে নিয়ে তারপরে আবার রিফিল করি, সেটা তেলের পাত্র হোক কিংবা লবণের পাত্র হোক। যদিও বা লবণের পাত্র পুরোপুরি খালি করতে নেই, আমার লবণ একটু থাকতে থাকতেই সেই লবণটাকে অন্য জায়গায় ঢেলে রেখে এই সেরামিকের লবণের যে কন্টেনারটা আছে সেটা আমি পরিষ্কার করি। যতদিন না পর্যন্ত তেল, হলুদ, লবণ বা মশলাগুলোর কন্টেনার খালি হচ্ছে ততদিন পর্যন্ত তো সেগুলো আর মাজা ঘষা যায় না। গ্যাসের ওভেনের পাশে যেহেতু থাকে, যতই চিমনি চলুক না কেন প্রত্যেক দিন ব্যবহার করতে করতে একটু তেল চটচটে ভাব হয়েই যায়। সেই জন্য প্রত্যেক দিন রান্না শেষে আমি এই ভিনিগারের সলিউশনটা দিয়ে প্রত্যেকটা কন্টেনার শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখি।
ওই যে বললাম, ভিনিগার তেল কাটাতে কিংবা স্টিলের যে কোনো জিনিসের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লেজ আনতে কিন্তু ভীষণ সাহায্য করে। যাই হোক, থার্ড পার্টে আমার কিচেনের এই সিঙ্কের সাইডে যে কাউন্টার টপের পোর্শনটা আছে সেটা সুন্দর করে মুছে ক্লিন করে নিয়ে এবার এই কন্টেনারগুলো জায়গায় গুছিয়ে রাখলাম, চপিং বোর্ডটাও রেখে দিলাম। একদম শেষে রান্নাঘরে আমি ওই সিঙ্কটা পরিষ্কার করে নিই। রান্নাঘর একটা এমনই জায়গা, আমরা গৃহিণীরা দিনের বেশিরভাগ সময় কিন্তু এখানে কাটাই। তাই সেই জায়গাটা যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, সেখানে কাজকর্ম করতে কিন্তু বেশ ভালোই লাগে। এই দুপুরে রান্নাবান্নার পরে রান্নাঘরটা এমন সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে যে সমস্ত বাসনপত্রগুলো হবে সেই বাসনপত্রগুলো এই কলের জলে ভালো করে ধুয়ে এঁঠোটা ছাড়িয়ে নিয়ে আমি ডিশওয়াশারে দিয়ে দেবো। এঁঠো সমেত আমি কোনো বাসনই ডিশওয়াশারে দিই না, কারণ সেটা থেকে একটা বাজে গন্ধ বেরোয়। যতবার ডিশওয়াশারের ঢাকনা খুলি ওই মেশিনের মধ্যে থেকে একটা বিচ্ছিরি গন্ধ আসে। সেজন্য যখনই আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করি প্রতিটা বাসন নিয়ে এই সিঙ্কে রেখে দিয়ে সব কটা বাসন জল বুলিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরেই ডিশওয়াশারে দিই। এঁঠো বাসনগুলো যখন ধুই তারপরে কিন্তু দুপুরবেলাতে আমি আরেকবার সিঙ্কটাকে মেজে ঘষে পরিষ্কার করে নিই। দেখো, এঁঠো প্লেটের খাবার দাবারগুলো একটু আধটু হলেও তো থাকে, সেটা যখন সিঙ্কের মধ্যে ধোয়া হচ্ছে তখন আমি হয়তো চোখে দেখতে পাবো না, একটু আধটু খাবারের পার্টিকেল সিঙ্কের মধ্যে থেকেই যাবে। আর তাতেই কিন্তু রান্নাঘরে আরশোলার উপদ্রব হয়। ভালো করে জল দিয়ে ধুয়ে যদি একদম ময়লাটাকে সিঙ্কের পাইপ থেকে বাইরে নামিয়ে দেওয়া না হয়, পাইপের মধ্যে যদি খাবারের পার্টিকেল বা ওরকম নোংরা কিছু জিনিস যদি থেকে যায়, তাতেই কিন্তু ওই পাইপের মুখ থেকে আরশোলাটা একদম রান্নাঘরের মধ্যে চলে আসে। মাঝে মধ্যে আমি সারাটা দিনে একবার দুবার রান্না করতে করতে ওই 1 কেটলি গরম জল করে নিয়ে কিন্তু সিঙ্কের পাইপের মধ্যে দিয়ে দিই। তাতে কি হয়, জমে থাকা খাবার দাবারের কণা ওই পাইপ থেকে সুন্দরভাবে নেমে একদম পাইপটা পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো, এতে কিন্তু আরশোলার উপদ্রবটা অনেকটা কমে যায়। সিঙ্কের পাইপের মুখ থেকে ভীষণ পরিমাণে আরশোলা আসে। আমার আগের দিনের ব্লগে ফান টিভি চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে যে কিচেনে ককরোচের উপদ্রব আছে, কি করে তাড়াবে। তো সেক্ষেত্রে আমি বলি যে বোরিক পাউডার পাওয়া যায়, যে বোরিক পাউডার আমরা ক্যারাম বোর্ডের জন্য ইউজ করি, ক্যারাম খেলাতে আমরা ব্যবহার করি। সেই বোরিক পাউডারের সাথে ধরো 1 চামচ বোরিক পাউডার নিলে তার সাথে 1/2 চামচ মতো চিনি ডাস্ট করে মিশিয়ে নিয়ে কিচেনের কর্নারে বা যে জায়গাটাতে আরশোলা বেশি দেখা যায় সেই সমস্ত জায়গাতে ওই বোরিক পাউডার আর চিনি মেশানো ডাস্টটা একদম স্প্রিঙ্কেল করে দাও। আরশোলার উপদ্রব কিন্তু অনেকাংশে কমে যাবে। কিচেনে প্রত্যেক দিন না জানি কতবার এই ড্রয়ারগুলো আমরা খুলছি আর বন্ধ করছি। কাউন্টার টপ পরিষ্কার করে নেবার পরে একদম শেষে আমি এই যে ক্যাবিনেটগুলো আছে সেগুলোর আউটসাইডটা ভালো করে মুছে ক্লিন করে নিই। রত্না পাল আমার আগের দিনের ব্লগে, বন্ধু তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছো ওই গাছটার নাম। আমার অনেক দিন ধরেই জানার ইচ্ছা ছিল। নার্সারি থেকে বাবু কিনে নিয়ে এসেছিল, ও আর নামটা বাড়িতে এসে বলতে পারেনি। হয়তোবা ওখান থেকে বলেছিল, নামটা ভুলে গেছে, আর নাকি হয়তো গাছটা পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছে, নামটা হয়তো শোনাই হয়নি। সে কারণে আমি অনেকবারই বলেছিলাম যে যদি কেউ জানো তাহলে আমাকে জানিও। তুমি সেদিনকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ বন্ধু, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সলিউশনটা স্প্রে করে কিচেনের ক্যাবিনেটগুলোর আউটসাইডটা সম্পূর্ণ মুছে পরিষ্কার করে নিয়ে এবারে যে বাসনগুলো মাজা হয়েছিল, জল ঝরে গেছে, ওই শুকনো কাপড়টা যেটা পেতে বাসনগুলো উপর দিয়েছিলাম সেটা দিয়ে মুছে নিয়ে জায়গায় গুছিয়ে তুললাম। সকালবেলাতে ডিশওয়াশার খালি করার পরে বাসনপত্রগুলো আমি রান্নাবান্না শুরু করার আগে জায়গায় সুন্দরভাবে গুছিয়ে তুলে দিই। আর এই দুপুরবেলাতেও রান্নাবান্না যখন শেষ হচ্ছে তখনও সিঙ্কে যেটুকুনি শেষ বাসন থাকে সবটা মেজে ঘষে একদম পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিয়ে তারপরে ড্রয়ারে যেখানে যেটা রাখার জায়গা আমি জায়গায় তুলে দিই। এখন রাখবো না পরে রাখবো এমন কাজটা কিন্তু আমি কখনোই করি না। সময়ের কাজটা সময় করতে ভালোবাসি, তা না হলে মনে হয় পরে এই কাজটা করতে গেলে কাজটা তখন আর কাজ মনে হয় না, কাজটা তখন বোঝা মনে হয়। তাই জন্য আমি সময়ের কাজটা সময়তেই শেষ করে নিই।
এবারে কলিন স্প্রে করে ফ্রিজটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন যেহেতু এগুলো মোছামুছি করা হয়, সেই জন্য নোংরাটা কিন্তু একদমই থাকে না। সারাদিনে রান্নাবান্না করার ক্ষেত্রে কতবার না আমরা ফ্রিজটা খুলি আর বন্ধ করছি, কত কিছু বের করছি, ফ্রিজে রাখছি। সেজন্য কতবার যে ফ্রিজটা আমরা খুলছি বন্ধ করছি তার তো কোনো হিসাব নেই। তাই এই কলিন স্প্রে করে ভালো করে মুছে নিলে যেটুকুনি হাতের ছাপটাপ পড়ে সেটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর মাইক্রোওভেনে আজকে আমার কোনো রকম কোনো খাবার গরম করা হয়নি, তাই জন্য মাইক্রোওভেনের ভিতরটা ক্লিন করলাম না, শুধু বাইরের দিকটা ভালো করে কলিন স্প্রে করে মুছে নিলাম। আর যদি মাইক্রোওভেনের ভিতরে কোনো খাবার দাবার গরম করি তাহলে কিন্তু আমি ওই ভিনিগারের যে সলিউশনটা আছে সেটা স্প্রে করে ভিতরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তাতে কি হয়, ওই খাবার দাবার গরম করার পরে যে ভিতরে একটা গন্ধ হয়, ভিনিগারের সলিউশনের জন্য কিন্তু সেই গন্ধটা ইনস্ট্যান্ট চলে যায়। আর রান্নাঘর ক্লিনিংয়ের ক্ষেত্রে আমার একদম শেষ কাজ হচ্ছে ডেটল জলে রান্নাঘরটা মুছে ভালো করে পরিষ্কার করে নেওয়া। আমি আগের দিনের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি, গরম পড়ার সাথে সাথে যদি জলে ডেটল মিশিয়ে রান্নাঘরে মোছামুছি করা যায় তাহলে কিন্তু পিঁপড়ের উৎপাত থেকে বাঁচা যায়। তো চলো, মাত্র 30 মিনিটে এমন সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এরকম রান্নাঘরে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা এসে যখন কাজকর্ম করব তখন মনটাও কিন্তু ভালো লাগে, কাজে একটা এনার্জি পাওয়া যায়। চারিদিকটা একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার সুন্দর গোছানো আমার শখের রান্নাঘর, যে জায়গাটাতে আমি দিনের বেশিরভাগ সময়টা কাটাই। প্রত্যেক দিন দুপুরে রান্নার শেষে আমি এভাবেই রান্নাঘরটাকে ক্লিন করি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।